হ্যালো। ওকে, আসসালামু আলাইকুম, হ্যালো, ওয়েলকাম ব্যাক। কি অবস্থা সবার? আজকে আমরা এই চ্যাপ্টার শেষ করেই ছাড়বো ইনশাআল্লাহ। তো আজকে আমাদের উদ্ভিদ সাহিত্যতত্ত্ব যে অধ্যায়টা আছে, এই উদ্ভিদ সাহিত্যতত্ত্ব অধ্যায়ের সর্বশেষ টপিক নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব হচ্ছে খনিজ লবণ পরিশোষণ নিয়ে। খনিজ লবণ পরিশোষণ। তো আমি শুরুতেই লুন্ডেগরের মতবাদটা তোমাদের পড়ানো শুরু করব। একদম কোনো কথা নাই বার্তা নাই, ডাইরেক্ট এটা। খনিজ লবণ পরিশোষণ। গত দিনের ক্লাসে আমি তোমাদের ম্যাক্রোমৌল, মাইক্রোমৌল এগুলো নিয়ে একটু কথাবার্তা বলছিলাম। কোন আয়নটা দ্রুত শোষণ করে, কোন আয়নটা ধীর গতিতে শোষণ করে, এগুলো নিয়ে তোমাদের গত ক্লাসের মধ্যে হালকা পাতলা কথাবার্তা হয়েছে। তো আজকে আমরা কিভাবে খনিজ লবণ পরিশোষণ করে এবং তার সব থেকে কারেক্ট কোনটা আছে, সব থেকে কারেক্ট কোন মতবাদটা বা যে মতবাদটা সব থেকে কঠিন হয় পরীক্ষায় আসে, যে মতবাদটা সেটা হচ্ছে লুন্ডেগরের মতবাদ বা সাইটোক্রোম পাম্প মতবাদ নিয়ে কথাবার্তা বলবো। একজন একটা প্রশ্ন করছো ইটিসি এর ম্যাট্রিক্স এবং ইউবিকুইনন নিয়ে, আমি যেটা আঁকাই দিছি ওইটাই হচ্ছে সেন্ট কারেক্ট পদ্ধতি। তারপর তোমাদের বইয়ের মধ্যে যেটা লিখছে ওটা তুমি আনসার করতে পারো, কোনো সমস্যা নাই। বাট বেসিক্যালি যে আমাদের কমপ্লেক্স 3 ছিল সেই কমপ্লেক্স 3 থেকে নির্গত হয়। ঠিক আছে, আই থিংক ফারিয়া ফাতেহা রহমান তুমি তোমার আনসারটা পেয়ে গেছো। তাহলে আমরা লুন্ডেগরের মতবাদটা পড়তে যাচ্ছি। এই মতবাদটা বিজ্ঞানী লুন্ডেগর প্রদান করেছেন। লুন্ডেগরের মতবাদ। তো লুন্ডেগরের মতবাদটা আমি আগে থেকে একটা জিনিস আগায় রাখছি, সেটা দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। লুন্ডেগরের মতবাদটা কি করছে, লুন্ডেগরের মতবাদ দিয়ে বেসিক্যালি খনিজ লবণ কিভাবে মাটি মানে কিভাবে উদ্ভিদ খনিজ লবণ পরিশোষণ করে সেটা নিয়ে আলোচনা করছে। ঠিক আছে, আজকে একটু খেয়াল করে, তো আগে যে তোমাদের মাইক্রোফোনে যে প্রবলেমটা হইতো, একটা শব্দ করতে হবে, শব্দটা করে কিনা আজকে একটু খেয়াল করো, করলে একটু বইলো। আমি আমার মাইক্রোফোনটা চেঞ্জ করছি, দেখা যাক। ওকে, তো এটা বুঝতে গেলে আমাদের মাথায় রাখতে হবে কোষের ভেতরে এবং কোষের বাইরের যে ব্যাপারটা। দেখো এইখানে আমি মোটামুটি স্কাই ব্লু কালারের একটা লাইন টানছি, দুইটা লাইন টানছি। দুটো লাইন টেনে এই জায়গাটাকে বেসিক্যালি কোষ ঝিল্লিকে বোঝানো হয়েছে। এই পুরো স্পেসটা হচ্ছে বেসিক্যালি কার স্পেস? কোষ ঝিল্লি। অর্থাৎ এই পুরোটা হচ্ছে কোষ ঝিল্লি, যেটাকে আমরা এতদিন দ্বি মানে ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে যেটা আমরা আঁকাইছিলাম। তো এই অংশটা হচ্ছে কোষের ভিতরের অংশ, অর্থাৎ কোষের ভিতরে যা যা আছে, কোষের ভিতরে যা তরল আছে সেটা এই ভিতরের দিকে। আর কোষের বাইরের দিকে যা তরল আছে, অর্থাৎ কোষের বাইরের দিকে তরল না যাই হোক না কেন, সেটা এই বাইরের দিকে। আর যেই জিনিসটাকে আমরা ছোট করে আঁকাই, যে জিনিসটাকে আমরা মানে ওই যে ফ্লুইড মোজাইক মডেল দিয়ে এতদিন আঁকাইছি, সেই জিনিসটা বেসিক্যালি ভেতরের দিকে আছে। এটা হচ্ছে সেই ভেতরের তল, এটা হচ্ছে সেই ভেতরের তল। ঠিক আছে, তার মধ্যে আবার আমরা জানি যে আমাদের কোষ ঝিলিটা দ্বিস্তরী, তাই না? এটা ধরে নিতে পারো এটা ভিতরের দিকে স্তর, এটা বাইরের দিকে স্তর। তাহলে এটা হচ্ছে বাইরের তল, এটা হচ্ছে ভেতরের তল। আমি যদি এটাকে তোমাদেরকে জাস্ট একটু এঁকে দেখাই, তাহলে তোমরা আরেকটু ভালো করে বুঝতে পারবা। খেয়াল করো, ফসফোলিপিড বাইলেয়ার, তাহলে এই হচ্ছে ফসফেটের মাথা, ফসফেটের মাথা, আর আমার কাছে লিপিডের লেজ। লিপিডের লেজ এভাবে আমরা এতদিন আঁকাইছি। ওকে, এটা হচ্ছে একটা লেয়ার। আমরা জানি ফসফোলিপিডের দুটো করে লেয়ার হয়, 1 2 3। আমরা জানি লিপিডের লেয়ার, ফসফোলিপিডের বাই লেয়ার দুইটা, বা লেয়ার দুইটা, এই জন্য বাই লেয়ার বলি আমরা। তাহলে এই হচ্ছে একটা লেয়ার, এই হচ্ছে আরেকটা লেয়ার। তাহলে ফসফোলিপিডের দুটো লেয়ার আমরা আঁকাইছি। তাহলে এটা হচ্ছে কোষের ধরে ভেতরের দিক, ধরে নিলাম এটা হচ্ছে কোষের ভিতরের দিক, ইনার অফ সেল, আর এটা হচ্ছে আউটার অফ সেল, এটা কোষের বাইরের দিক। এখন আমরা আলোচনা করতে যাচ্ছি এমন একটা পদ্ধতি যার মাধ্যমে অ্যানায়ন, এটা নেগেটিভ আয়ন, কোষের বাইরে থেকে ভেতরে প্রবেশ করবে। এরকম একটা পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করতেছি। মাঝখানে আছে কোষ ঝিল্লি, এবং তার সাথে অ্যানায়নের সাথে ক্যাটায়নও ভিতরে প্রবেশ করবে। অ্যানায়নের সাথে সাথে একটা ক্যাটায়নও ইন দ্য মিন টাইম ভিতরে প্রবেশ করবে। অ্যানায়ন কারণ একসাথে প্রবেশ করবে। তো আমরা অ্যানায়নটা কিভাবে প্রবেশ করে সেটা দেখবো, আর ক্যাটায়নটা অটোমেটিক ঢুকবে। মাইনাস মানে অ্যানায়ন, পজিটিভ মানে ক্যাটায়ন, এটা তোমরা জানো কিনা বলো, যে মাইনাস আয়ন গুলোকে আমরা অ্যানায়ন বলি আর পজিটিভ আয়ন গুলোকে আমরা ক্যাটায়ন বলি। ঠিক আছে, এটা তো তোমরা জানোই। তাহলে
মাইনাস আয়নটা প্রবেশ করছে, তার দেখা দেখি ক্যাটায়ন একটা নিষ্ক্রিয়ভাবে প্রবেশ করছে। কিন্তু এই মাইনাসটাকে প্রবেশ করাইতে যায় আমার অনেক কাঠখয়রা পোড়াইতে হয়েছে, অনেক কাজ করতে হয়েছে, অনেক শক্তি দিতে হয়েছে, অনেক মাধ্যমের প্রয়োজন পড়ছে। সেই মাধ্যমটাই আমরা জানবো, সেই কাঠখয়রা পোড়ানোটাই আমরা জানবো, সেই গল্পটাই আমরা জানবো যে যেই গল্পের মাধ্যমে শক্তি ব্যয় করে বাহকের মাধ্যমে এটা এই ভিতরের দিকে প্রবেশ করছে। আর এমটা যে ভিতর দিকে প্রবেশ করছে, ক্যাটায়নটা যে ভিতর দিকে প্রবেশ করছে, এটা অটোমেটিক প্রবেশ করে গেছে, সেটা অটোমেটিক ভেতর দিকে প্রবেশ করে গেছে, ব্যাপন প্রক্রিয়া প্রবেশ করছে। কিন্তু এ যে ভিতর দিকে, অর্থাৎ এই যে এই যে এই দিকে আসবে, অথবা এই এ কোষের বাইরে থেকে কোষের ভিতরের দিকে ঢুকবে, এটা কিন্তু কোষের ভিতরের দিক, বা এই যে এই সেটটা কোষের ভিতরের দিক। তো কোষের ভিতরের দিকে যে ঢুকবে, এই ঢুকতে যে তাকে কিছু বাহক ব্যবহার করতে হয়েছে, সেই বাহকটাকে বলা হয় সাইটোক্রোম বাহক। কি বাহক? সাইটোক্রোম বাহক। সাইটোক্রোম, 3 রকমের সাইটোক্রোম এখানে ব্যবহার হয়। সাইটোক্রোমের নামটা কি তোমরা আগে পড়ছো না ভাইয়েরা? ভাইয়েরা সাইটোক্রোমের নামটা তোমরা আগে পড়ছো না? সাইটোক্রোম, তাহলে সাইটোক্রোম, এখানে কি কি সাইটোক্রোম ব্যবহার হবে? এখানে সাইটোক্রোম বি ব্যবহার হবে, সাইটোক্রোম বি, সাইটোক্রোম সি এবং সাইটোক্রোম এ। এই তিনটা সাইটোক্রোম এখানে ব্যবহার হবে, সাইটোক্রোম বি, সাইটোক্রোম সি, সাইটোক্রোম এ। ঠিক আছে, সিরিয়ালটা হচ্ছে বি সি এ। এটা মনে রাখার টেকনিক আছে, এটা মনে রাখার টেকনিকটা হচ্ছে চাইল্ড, বেবি আর অ্যাডাল্ট। বেবি, চাইল্ড আর অ্যাডাল্ট, বেবি, চাইল্ড, অ্যাডাল্ট। বাচ্চা, বাচ্চা পরে প্রথমে একদম বাচ্চা থাকে, তারপর সেটা থেকে সে চিলড্রেন হয়, একটু বড় হয়, এবং তারপর সে অ্যাডাল্ট হয়। তাহলে বেবি, চাইল্ড, অ্যাডাল্ট, এইভাবে আমরা মনে রাখতে পারি, বেবি, চাইল্ড, অ্যাডাল্ট। ঠিক আছে, আচ্ছা বুঝতেছো কিনা একটু উত্তর দিও। তাহলে এই সাইটোক্রোম গুলো হচ্ছে বাহক, এই সাইটোক্রোম গুলো হচ্ছে বাহক এটা প্রবেশ করার। তাহলে এ সি বি এভাবে সাইটোক্রোমটা ভিতরে প্রবেশ করবে, সাইটোক্রোম দিয়ে অ্যানায়নটা ভিতর দিকে প্রবেশ করবে। আর পাশাপাশি এখানে একটা ক্যাটায়ন আছে এম প্লাস, একটা ক্যাটায়ন আছে এম প্লাস, সে অটোমেটিক প্রবেশ করবে। একটা ক্যাটায়ন এম প্লাস আছে, সে অটোমেটিক প্রবেশ করবে। একটা ক্যাটায়ন এম প্লাস আছে, সে অটোমেটিক ভিতরে প্রবেশ করবে, তার জন্য কোনো কঠিনপূর্ণ মাধ্যম লাগবে না, তার জন্য কোনো কিছু লাগবে না, সে অটোমেটিক প্রবেশ করবে। কিন্তু এই এ যখন প্রবেশ করতে যাবে, তখন তাকে সাইটোক্রোম এ, সাইটোক্রোম সি, সাইটোক্রোম বি এদের হেল্প নিতে হবে। অর্থাৎ এ আয়নটা প্রবেশ করতে গেলে তাকে বিভিন্ন বাহক ব্যবহার করতে হবে, তাকে শক্তি খরচ করতে হবে। তাহলে এই যে বিভিন্ন বাহক ব্যবহার করতে হয়, শক্তি খরচ করতে হয়, গতকালকে আমি সাইকেল 4 এ পড়াইছি, এরকম ধরনের শোষণ যেগুলো হয়, এটা যদি আমাদের ক্ষুদ্রান্তে হোক আর যে কোনো জায়গায় হোক, উদ্ভিদ যদি এরকম ধরনের শোষণ করে, তাহলে এই ধরনের শোষণকে আমরা কি শোষণ বলবো? যে শক্তি সহায় করতে হয়, যে শক্তি খরচ করতে হয়। বলো। আরেকটা ব্যাপার, এই জিনিসগুলো কিন্তু মূলের অগ্রভাগে হচ্ছে, মনে রাখবা, খনিজ লবণ পরিশোষণ মূলের অগ্রভাগে হয়, মূলের অগ্রভাগের কোষ ঝিল্লি নিয়ে কিন্তু আমরা কথাবার্তা বলতেছি। এখন তোমাদের কাছে প্রশ্ন, যেইটা গতকালকে আমি তোমাদেরকে পড়াইছি, যেই শোষণ প্রক্রিয়ায় শক্তি খরচ করতে হয়, শক্তি ব্যয় করতে হয়, এই ধরনের শোষণ প্রক্রিয়াকে আমরা কি বলি? ভেরি গুড, মৌ। মৌ সবার আগে আনসার করছে, তারপর জান্নাত, জান্নাতারা আক্তার রাইট আনসার করছে। এটাকে আমরা সক্রিয় শোষণ বলে থাকি। এই ধরনের শোষণকে আমরা কি বলে থাকি? এই ধরনের শোষণকে আমরা সক্রিয় শোষণ পদ্ধতি বলে থাকি। আচ্ছা, আজকে যদি সাউন্ডে চ্যাপচ্যাপ শব্দটা করে আগের দিনের মতো, একটু জানাইও যে ভাই করতেছে, আজকে মাইক চেঞ্জ করছি, তারপরে যদি করে তাহলে অন্য ব্যবস্থা নিতে হবে। সো আজকেও যদি চ্যাট চ্যাট শব্দটা করে, ঠিক আছে, তাহলে তুমি একটু জানাই দিতে ভাই আজকেও সাউন্ড করতেছে। আচ্ছা, তাহলে সক্রিয় শোষণ পদ্ধতি, তাহলে সেখানে সাইটোক্রোম ব্যবহার করতে হবে। আচ্ছা, সাইটোক্রোম নিয়ে আমরা আগে আলোচনা করছি, সাইটোক্রোম কি জিনিস? সাইটো মানে কোষ, আর ক্রোম মানে রঞ্জক, অর্থাৎ কোষের ভিতর রঞ্জক তৈরি করার জন্য একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সাইটোক্রোম। এবং সেই সাইটোক্রোম যে সাইটোক্রোম নিয়ে আমরা কথাবার্তা বলতেছি, এই সাইটোক্রোমের মধ্যে আয়রন আয়ন আছে। কি আছে? আয়রন আছে। আয়রন, এই সাইটোক্রোমের মধ্যে গুরুত্বপূর্ণ একটা উপাদান হচ্ছে আয়রন। ঠিক আছে, আচ্ছা, এখন তোমাদের আরেকটা বেসিক কমন সিস্টেম কি ক্লিয়ার হতে হবে, সেটা কি? দেখো, আয়রনের দুটো রূপভেদ আছে, আয়রনের দুটো রূপভেদ আছে, একটা হচ্ছে আয়রন 2+, আর একটা হচ্ছে আয়রন 3+। আয়রনের দুটো রূপভেদ আছে, এর মনে হয় আমি আগে কথাবার্তা বলছি। আয়রনের দুটো রূপভেদ আছে, আয়রন 2+ আছে, আয়রন 3+ আছে। আচ্ছা, এখন আয়রন 3+টা কখন? আয়রন 3+টা কখন? আয়রন 3+টা হচ্ছে যখন আয়রনটা ইলেকট্রন ত্যাগ করছে, ইলেকট্রন ত্যাগ করলে তো পজিটিভ আয়ন বাড়ে, ইলেকট্রন গ্রহণ করলে পজিটিভ আয়ন কমে। তাহলে সে যখন আয়রন 3+, তখন সে জারিত, কারণ সে ইলেকট্রন ত্যাগ করছে, ইলেকট্রন ত্যাগ করলে জারণ, সে জারিত। এবং যে ইলেকট্রনটা গ্রহণ করছে, যখনই সে ইলেকট্রনটা গ্রহণ করবে, তখন সে হয়ে যাবে আয়রন 2+, অর্থাৎ তখন সে বিজারিত, তখনই সে বিজারিত। অর্থাৎ আয়রন 2+ হচ্ছে সেই অবস্থা যখন সে ইলেকট্রন গ্রহণ করে, এই জন্য তার একটা প্লাস কমে যায়। আবার এই আয়রন 2+ যদি ইলেকট্রনটা ত্যাগ করে দেয়, সে আবার ইলেকট্রন ত্যাগ করে 3+ পরিণত হবে, বিজারিত বস্তু জারিত হবে। এই ব্যাপারটা একটু তোমাদের ক্লিয়ার হইতে হবে, মনে রাখবা। ইলেকট্রন ছাড়ন মানেই জারণ, এটা মাথায় রাখো। ইলেকট্রন ছাড়ন মানেই জারণ, ইলেকট্রন ছাড়ন মানেই জারণ, ইলেকট্রন গ্রহণ
বিজারণ। এবং এখানে ইলেকট্রন ত্যাগ আর গ্রহণটা আমরা আয়রনের দ্বারা করব। এটা আমরা কার দ্বারা করব? আয়রনের দ্বারা করব। আচ্ছা এখন আসো, এটা হচ্ছে ভিতরের তল, এটা হচ্ছে বাইরের তল। ব্যাপারটা হচ্ছে ধরো এটা হচ্ছে ভেতরের তল, এটা হচ্ছে বাইরের তল, এভাবে আমরা বুঝতে পারবো। এটা বাইরের দিক, এটা তো পুরোপুরি কোষ ঝিল্লি। এটা একদম বাইরে, এটা একদম পুরোপুরি বাইরে, এটা পুরোপুরি ভিতরে। তাহলে কোষ ঝিল্লির মধ্যে যদি আমরা কথাবার্তা বলি, যে কোষ ঝিল্লি, এই যে কোষ ঝিল্লি, এই যে ধরো কোষ ঝিল্লি, এই কোষ ঝিল্লি এটা হচ্ছে ভেতরের তল, কারণ ভেতরের দিকে আছে। এটা হচ্ছে বাইরের তল, বাইরের দিকে যাবে। কিন্তু এটা হচ্ছে ভেতরের তল, এই জায়গাটা ভেতরের তল, আর এই জায়গাটা বাইরের তল। আচ্ছা, কোষ ঝিল্লির ভেতরের তলে, কোষ ঝিল্লির ভেতরের দিকে ডিহাইড্রোজেনেজ এনজাইমের প্রভাবে, কোন এনজাইমের প্রভাবে ভাইয়া? ডিহাইড্রোজেনেজ এনজাইম। বলতো এনজাইমের নাম আমরা কি জানছি কিনা? এই এনজাইমের নাম আমরা কি শুনছি কিনা? ডিহাইড্রোজিনেজ। এই এনজাইমের নাম কি মনে পড়ে? ডিহাইড্রোজিনেজ। মনে পড়ার কথা, যে এনজাইমের, যে ডিহাইড্রোজিনেজ এনজাইম দিয়ে আমরা NADPH+ কে ভাঙছি, তাই না? NADPH+ কে আমরা ভাঙছি। তাহলে এখানে H+ কে সরায় দেওয়া হয়। এইখানে এই ডিহাইড্রোজেনেজ এনজাইম দ্বারা কি করা হয়? ডিহাইড্রোজেনেজ এনজাইম দ্বারা H+ কে সরিয়ে দেওয়া হয়। তাহলে একটা H কে ভাঙা হয়, সহজ কথায় একটা H2 কে, একটা H2 কে ভেঙে, একটা H2 কে ভেঙে H+ এ পরিণত করা হয়। এটা H+ কে ভেঙে H2 কে ভেঙে H+ এ পরিণত করা হয়। এবং এর ফলে কি হয়? এই H+ কে ভাঙার ফলে, H+ কে ভাঙার ফলে ইলেকট্রন মুক্ত হয়। ইলেকট্রন কি হয়? মুক্ত হয়। তুমি যে কোনো কিছুকে ভাঙো, পানির বিক্রিয়া করো, পানিকে ভেঙে ফেলো, পানিকে ভেঙার বিক্রিয়া তোমাদের মনে আছে? পানিকে যখন আমরা ভাঙতাম, H2O কে যখন আমরা ভাঙতাম, তখন কি হইতো? 2H+, 2 ইলেকট্রন আর হাফ অণু অক্সিজেন। তাহলে H+ ও ভাঙবে, অক্সিজেনও আলাদা হবে। তাহলে এই বিক্রিয়া, এরকম টাইপের বিক্রিয়াগুলো আমরা ডিহাইড্রোজেনেজ এনজাইম দ্বারা করছি, ডিহাইড্রোজেনেজ বিক্রিয়া দ্বারা করছি। তাহলে এখানে H+ পাবো আর একটা ইলেকট্রন পাবো। তাহলে এই সেই H+, এই H+টা আবার, এই ঘটনাটা ঘটছে কোষের ভেতরের তলে, কোষের ভেতরের তলে ঘটনাটা ঘটছে। এই H+টা আবার কোষের বাইরের তলে চলে আসবে, সেখানে আমরা পরে যাব। আচ্ছা, এই ইলেকট্রনটা এখন কি করবে? এই ইলেকট্রনটাকে এখন সাইটোক্রোম বি গ্রহণ করবে, সাইটোক্রোম বেবি গ্রহণ করবে, সাইটোক্রোম বেবি এটাকে গ্রহণ করবে। তাহলে সাইটোক্রোম বেবি যদি এটাকে গ্রহণ করে, তাহলে যদি Fe3+ থেকে থাকে, সে যদি Fe3+ থেকে থাকে, তাহলে সে কিসে পরিণত হবে? Fe2+ এ পরিণত হবে। বেসিক কমন সেন্স, খেয়াল করো, Fe3+ থেকে সে Fe2+ হয়ে যাবে, Fe3+ থেকে সে Fe2+ হবে। কারণ কি? Fe3+ আছে জারিত অবস্থায়, Fe3+ আছে জারিত অবস্থায়। কি অবস্থায়? জারিত অবস্থায়। তাহলে সে কি হবে? সে বিজারিত হয়ে যাবে। সে ইলেকট্রনটাকে গ্রহণ করছে, এবং দেখাইতে হবে ইলেকট্রনটাকে গ্রহণ করা হয়েছে। সেটা কিভাবে দেখাবো? এইভাবে দেখাবো, যে এই ইলেকট্রনটাই গ্রহণ করছে। এই চিহ্ন মানে হচ্ছে ইলেকট্রনটা এই যে Fe3+ নিচে, নিচে Fe2+ এ পরিণত হয়েছে। ইলেকট্রনের দিকটা এই জন্য এইদিকে, ইলেকট্রনটা এইভাবে গেছে। যে ইলেকট্রনটা এখান থেকে ছাড়া হয়েছে, এখানে তো H2 ছিল, H2 ভাঙানোর ফলে H+ হয়েছে এবং ইলেকট্রন হয়েছে। সেই ইলেকট্রনটা, ইলেকট্রনটা ইলেকট্রনটা কি হয়েছে? ইলেকট্রনটা সাইটোক্রোম নিচে, সাইটোক্রোম বি নিচে, সাইটোক্রোম বি ইলেকট্রনটাকে নিচে নিয়ে Fe3+ থেকে Fe2+ এ পরিণত হয়ে গেছে। কারণ ইলেকট্রন গ্রহণ করলে বিজারণ, তাহলে সে জারিত বস্তু বিজারিত হয়েছে। একটু বুঝছো কিনা বলো, একটু বুঝছো কিনা বলো, এই অংশটুকু বুঝছো কিনা বলো। এটা একটু কমপ্লেক্স, এই পার্টটা একটু কমপ্লেক্স, বাট চেষ্টা করলে সহজ, চেষ্টা করলেই সহজ। যারা আমার আগের ক্লাস করছো তারা এগুলো তাদের জন্য ডাল ভাত। আর কেন আমি এই টপিকটা একদম লাস্টে পড়াচ্ছি, তোমরা এখন হয়তো বুঝতে পারবা কেন আমি এই টপিকটা রাস্তে পড়াচ্ছি। আমি এই টপিকটা যদি প্রথমে পড়ানো শুরু করতাম এই চ্যাপ্টারের শুরুতে, তাহলে তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা মাথার উপর দিয়ে যেত। কারণ এখন তোমরা কিন্তু এই জিনিসগুলো সম্পর্কে অভিজ্ঞ। এটাকে কোষ ঝিল্লি বলে, ভিতরের স্তর, বাইরের স্তর, ডিহাইড্রোজেনেজ এনজাইম কি, আয়রন 2+, আয়রন 3+, জারিত কি, বিজারিত কি, এগুলো তোমার শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছে এই অধ্যায় পড়তে পড়তে। এখন আমি যদি এইখানে তোমাকে খুব জোরেও টান দিই, তোমার জন্য এগুলো কোনো বিষয় না। একটা মাস ধরে আমরা এই চ্যাপ্টারটা পড়তেছি, ঠিক আছে? এটা রেসপন্স করো। আর ক্লাসের স্টুডেন্ট যা অবস্থা, রেসপন্স আর কেমন করবা? এই যদি হয় অবস্থা। ওকে, এখন দেখো, Fe3+ থেকে ইলেকট্রনটা Fe2+ হয়ে গেছে, Fe3+ থেকে Fe2+ হয়েছে, মানে সাইটোক্রোম বি গ্রহণ করছে। সাইটোক্রোম বি ইলেকট্রনটাকে গ্রহণ করার ফলে ইলেকট্রনটা এখন সাইটোক্রোম বি থেকে সাইটোক্রোম সি এর দিকে যাবে, সাইটোক্রোম বি থেকে এখন সাইটোক্রোম সি এর দিকে ইলেকট্রনটা যাবে, ঠিক আছে? ইলেকট্রনটা যখন সাইটোক্রোম সি এর দিকে যাবে, তাহলে ব্যাপারটা কি হবে দেখো। তাহলে আবার একটা বিজারিত বস্তু জারিত হবে, ইলেকট্রনটা ছেড়ে দেওয়া হচ্ছে, ইলেকট্রনটা কি করা হচ্ছে? ছেড়ে দেওয়া হচ্ছে। যার ফলে Fe3+, যার ফলে ইলেকট্রন ছাড়া হচ্ছে, ইলেকট্রনটা কি করা হচ্ছে? ছাড়া হচ্ছে। ইলেকট্রন ছাড়া হচ্ছে মানে কি? তাহলে Fe2+ Fe3+ এ পরিণত হচ্ছে। তাহলে Fe2+ একটা বস্তু
Fe3+ পরিণত হচ্ছে, তাই না? Fe3+ নামে একটা বস্তু, সরি Fe2+ নামে একটা বস্তু Fe3+ পরিণত হচ্ছে, এরকম কিছু একটা ব্যাপার হচ্ছে। আচ্ছা এখন তাহলে এটাকে তো ফিল আপ করতে হবে। তাহলে দেখো এই যে ব্যাপারটা এরকম যে Fe2+ Fe3+ হয়েছে, একদম সেম এই জিনিসটা এখানে। ওকে, আবার ইন দ্য মিন টাইম আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা একটু দাঁড়াও, Fe3+ Fe2+ Fe3+ হয়েছে, Fe2+ Fe3+ হয়েছে। ওকে, এখন দেখো এই সেই এটা Fe2+ Fe3+ হয়েছে, এই দিক থেকে তুমি এইদিকে চলে যাবা। এখন সেই Fe3+ বলবে কি আমি ইলেকট্রন রাখবো না, আবার ছেড়ে দিব, এই যে Fe3+ আবার Fe2+ হবে, এইভাবে করে চলতে থাকবে। ইলেকট্রনটা এইদিকে চলে আসলো, তাহলে সেম, তাহলে এটা হচ্ছে একটা জারিত বস্তু, এটা জারিত বস্তু, এটা একটা বিজারিত বস্তু। তাহলে দেখো আবার বুঝাই, এইখানে ইলেকট্রনটা ছিল, সে বলবে যে আমার তখন ইলেকট্রনটা আবার ছাড়তে হবে, একে পাঠাইতে হবে। ইলেকট্রন যখন একে পাঠানো হবে তখন কি হবে, Fe2+ Fe3+ এ পরিণত হবে। Fe2+ আবার Fe3+ এ পরিণত হলো, ইলেকট্রনটা এই যে এইটাই আমি এখানে লিখলাম যে Fe2+ Fe3+ এ পরিণত হলো। সে আবার ইলেকট্রনটাকে ছাড়বে, সে আবার Fe3+ থেকে Fe2+ হবে, সে আবার ইলেকট্রন ছেড়ে দিয়ে ইলেকট্রন গ্রহণ করে, সরি ইলেকট্রন গ্রহণ করে Fe3+ থেকে Fe2+ এ পরিণত হবে। ঠিক আছে, Fe3+ থেকে Fe2+ এ পরিণত হবে। দেখো ব্যাপারটা Fe3+ থেকে Fe2+ হইলো ইলেকট্রন ছেড়ে দেওয়ার মাধ্যমে, কারণ ইলেকট্রন তো এখানে গেছে, সে তো ইলেকট্রনটাকে রাখবে না, সে তো আর ইলেকট্রনটাকে রাখবে না, সে বলবো আমাকে আবার ছাড়তে হবে, তাহলে সে আবার Fe3+ থেকে Fe2+ এ পরিণত হবে ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে। ইলেকট্রন নিছিল এবং ইলেকট্রন গ্রহণ করলো, এই দেখো এইখানে ছিল ইলেকট্রনটা, সে ইলেকট্রনটা ছেড়ে দিল, ছেড়ে এখানে দিয়ে দিল, সে Fe3+ এ পরিণত হইলো, এই সে Fe3+, সে ইলেকট্রনটাকে গ্রহণ করছে, গ্রহণ করার ফলে সে আবার Fe3+ থেকে Fe2+ হয়ে গেছে, একটা থেকে একটা, একটা থেকে একটা, এটা একটা থেকে এভাবে হইতেছে, একটা থেকে একটা এভাবে চলতেছে। আচ্ছা গেল, এবার দেখো সাইটোক্রোম এতে আসতে হবে আমার এবার। তাহলে এখন ঘটনাটা কোন পর্যন্ত আছে, Fe2+ এর কাছে এখন ইলেকট্রনটা আছে, সে এখন বিজারিত অবস্থায় আছে, সে এখন বিজারিত অবস্থায় আছে, তো সে ইলেকট্রনটাকে গ্রহণ করছে, সে ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে এই দেখো Fe2+, সে ইলেকট্রনটাকে গ্রহণ করা অবস্থায় আছে, সে ইলেকট্রনটাকে কি করা অবস্থায় আছে, গ্রহণ করা অবস্থায় আছে। ঠিক আছে, এবং সেটা কার কাছ থেকে গেছে, Fe3+ থেকে গেছে, Fe3+ থেকে গেছে। তাহলে আমরা ব্যাপারটা এভাবে দেখাতে পারি, Fe3+ থেকে ইলেকট্রনটা Fe2+ এ গেছে, অর্থাৎ এই ঘটনাটাই আমি আবার এখানে আঁকাইলাম এবং ইলেকট্রনটা এইদিকে গেছে বুঝাইলাম আমি, মানে তার পার্শ্ববর্তী ঘটনাটা লিখলাম আর কি, ইলেকট্রনটা গেছে। এখন Fe3+ থেকে Fe2+ ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ করে সে এখন কি অবস্থা, সে এখন বিজারিত অবস্থায় আছে, সে এখন কি অবস্থায় আছে, বিজারিত অবস্থায় আছে, সে এখন বিজারিত অবস্থায় আছে, আর সে ত্যাগ করে জারিত হয়ে গেছে, সে বলবে আমি ইলেকট্রনটাকে রাখবো না, আমিও ছেড়ে দিব, সে আবার Fe3+ এ পরিণত হবে, সে আবার Fe3+ এ পরিণত হবে, মানে ইলেকট্রনটা কই যাবে, ইলেকট্রনটা এই যে সেই ইলেকট্রন, অর্থাৎ এইখান থেকে উৎক্ষেপিত ইলেকট্রনটা, এখান থেকে যে ইলেকট্রনটা ডিহাইড্রোজেনেজ এনজাইমের ফলে বের হয়েছে সেটা এইখানে কোষের বাইরে তোলা আসছে। অর্থাৎ এই যে ঘটনাটা ঘটলো, একজন বলছে এটা কেন হয়, এই ঘটনার ফলে কি করা হয়েছে, ইলেকট্রনটা কোষের ভেতরের তল থেকে কোষের বাইরে তোলে পাঠানো হয়েছে। এটি এই ঘটনাটার ফলে কি হলো, ইলেকট্রনটা কোষের বাইরের ভিতরের তলে ছিল, সেখান থেকে কোষের বাইরের তলে পাঠানো হলো, অর্থাৎ ইলেকট্রনটা এইখানে চলে আসছে, এখানে আগে থেকে H+ ছিল, ইলেকট্রনও চলে আসছে, H+ চলে আসছে, এইভাবে করে চলতে থাকবে। ঠিক আছে, এখন কি করবে দেখো, এখন বাইরে থেকে একটা অক্সিজেন পরমাণু প্রবেশ করবে, বাইরে থেকে কি প্রবেশ করবে, অক্সিজেন পরমাণু প্রবেশ করবে, এবং অক্সিজেন পরমাণু বাইরে থেকে প্রবেশ করার কারণে, কারণ দেখো হাইড্রোজেন আছে, ইলেকট্রন আছে, অক্সিজেন আছে, এখানে কি তৈরি হবে, H2O, পানি তৈরি, এবং সেটা বাইরে বের হয়ে চলে আসবে, বাইরে বের হয়ে চলে আসবে। এবং যখন ইলেকট্রনটা এই দিক থেকে এদিকে ঢুকতেছিল, যখন ইলেকট্রনটা এই দিক থেকে এদিকে ঢুকতেছিল, ঠিক তখনই এই অ্যানায়নটা এভাবে ভিতরে প্রবেশ করতেছিল, অ্যানায়নটা এভাবে ভিতরে প্রবেশ করতে করতে বাইরের দিকে চলে গেছে, এবং যখনই গেছে এখানে মনে রাখার টেকনিক দেখো, এখানে 2+ তাহলে 2 অ্যানায়ন, এখানে 3+ তাহলে এখানে 3 অ্যানায়ন, মনে রাখার টেকনিক এটা, এখানে 2+ তাই 2 অ্যানায়ন, এবং অ্যানায়নটা এদিকে প্রবেশ করে ফেলছে। অ্যানায়নটা যখন ভিতরের দিকে প্রবেশ করবে তখন অটোমেটিক, মনে রাখা ভালো, তখন অটোমেটিক ক্যাটায়নটাও কোনো কাহিনী ছাড়া ব্যাপন প্রক্রিয়ায় সে ডাইরেক্টলি এই ভিতরে ট্রান্সফার মেরে দিবে, সে ভিতরে চলে যাবে, এবং সেটা অটোমেটিক ব্যাপন প্রক্রিয়ায় সে চলে আসবে, এবং এভাবে কোষের বাইরে থেকে কোষের ভেতরের দিকে অ্যানায়ন ক্যাটায়ন উভয়ই চলে আসলো। এবং এই প্রক্রিয়া করতে যে আমার শক্তিও খরচ করতে হয়েছে, এই প্রক্রিয়া করতে যে আমাকে
বাহককে ব্যবহার করতে হয়েছে এখানে। বাহকটাকে, বাহকটা হচ্ছে সাইটোক্রোম, কারণ সে বাহক হিসেবে ব্যবহার হয়েছে অ্যানায়নটাকে ঢোকানোর জন্য, এবং আমি শক্তিও খরচ করতে হচ্ছে ডিহাইড্রোজেনেজ এনজাইমের ফলে, যার কারণে এই প্রক্রিয়াকে সক্রিয় শোষণ পদ্ধতি বলে। সক্রিয় শোষণ পদ্ধতি হচ্ছে সেই পদ্ধতি যেখানে তোমাকে শক্তিও খরচ করতে হবে, যেখানে তোমাকে বাহকও ব্যবহার করতে হবে, এবং যেখানে অ্যানায়ন আর ক্যাটায়ন একসাথে পরিবাহিত হবে। এটাই সক্রিয় শোষণ পদ্ধতি, এটাই লুন্ডেগরের মতবাদ, এবং এটাকে সাইটোক্রোম পাম্প মতবাদও বলে। সাইটোক্রোম পাম্প বলতেছে কারণ সাইটোক্রোমটা পাম্পের মতো কাজ করতেছে, এই যে ঢুকাইতেছে পাম্পের মতো। আর এটাকে লুন্ডেগরের মতবাদ বলতেছে কারণ লুন্ডেগর এটাকে আবিষ্কার করছে। এই হচ্ছে লুন্ডেগরের মতবাদ বা সাইটোক্রোম পাম্প মতবাদ। এটা কি প্লাসের কারণে ইলেকট্রন এন্ট্রি নিছে? না, এটা অটোমেটিক হয়েছে। এটা যখন সে প্রবেশ করবে তখন সে ফাঁকা পথে এটাও প্রবেশ করবে। নিয়ম যে সক্রিয় শোষণ হলে দুইটাই প্রবেশ করবে, একজন অটোমেটিক প্রবেশ করবে। আচ্ছা, এখন আমি আবার বলি পুরো প্রক্রিয়াটা। কোষের ভেতরের তল, কোষের বাইরের তল। কোষের ভেতরের তলে ডিহাইড্রোজেনেজ এনজাইমের ফলে H+ তৈরি সেটা বাইরের তলে চলে আসবে, এবং ইলেকট্রন একটা মুক্ত হবে। সেই ইলেকট্রনটাকে সাইটোক্রোম গ্রহণ করবে। সাইটোক্রোম গ্রহণ করার ফলে সে যেহেতু ইলেকট্রন গ্রহণ করছে, তার কারণে তার জারিত বস্তু বিজারিত হয়ে ইলেকট্রন Fe2+ এ পরিণত হয়েছে। আমরা জানি ইলেকট্রন গ্রহণ করলে বিজারণ, যার কারণে Fe3+ Fe2+ এ পরিণত হয়েছে। সেই Fe2+ আবার ইলেকট্রনটাকে ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে Fe3+ এ পরিণত হবে। তাহলে বিজারিত বস্তু আবার জারিত হবে। তাহলে সেই ঘটনাটা আমি এখানে দিলাম, এখানে দেখাইলাম Fe2+ Fe3+ হইলো। তেমনি এই যে Fe3+ থেকে যে ইলেকট্রনটা আছে সে আবার সেটাকে ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে সেই ইলেকট্রনকে গ্রহণ করবে। এই যে গ্রহণ করছে, এই যে গ্রহণ করছে, ইলেকট্রনটা গ্রহণ করছে, গ্রহণ করে সে আবার Fe2+ এ পরিণত হবে গ্রহণ করার ফলে। এখন ইলেকট্রনটা সাইটোক্রোম সি এর কাছে আছে, সাইটোক্রোম সি এর কাছে আছে, সাইটোক্রোম সি ইলেকট্রনটাকে সাইটোক্রোম বি এর কাছে পাঠাবে। তাহলে দেখো কি করছিল, Fe3+ Fe2+ এ পরিণত হয়েছিল। Fe3+ Fe2+ এ পরিণত হয়েছিল ইলেকট্রনটাকে গ্রহণ করার ফলে। সেটা এখন আবার ইলেকট্রনটাকে ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে ইলেকট্রনটাকে ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে সেটা আবার Fe2+ থেকে Fe3+ এ পরিণত হবে। আগে তো Fe3+ থেকে Fe2+ হয়েছিল, এই যে Fe3+ থেকে Fe2+, Fe3+ থেকে Fe2+, একই জিনিস। ইলেকট্রনটাকে গ্রহণ করার ফলে, ইলেকট্রনটাকে গ্রহণ করার ফলে Fe2+ এ পরিণত হলো। সে বলবে আমি ইলেকট্রনটাকে রাখবো না, সে আবার ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে সে Fe3+ এ পরিণত হবে। সেই ইলেকট্রনটা কই যাবে? এভাবে করতে করতে ইলেকট্রনটা বাইরে থেকে ভিতর থেকে বাইরের দিকে চলে আসবে। ইলেকট্রন যখন বাইরের দিকে আসবে তখন ইন টাইম এক এক ধাপে এটা এক একটা সাইটোক্রোম হয়ে আগাতে থাকবে। এখানে একটা ইলেকট্রন আগাবে, এখানে একটা অ্যানায়ন আগাবে, এবং এই ইলেকট্রনটা যখন এদিকে আসবে, এদিক থেকে হাইড্রোজেন প্লাস আয়ন আছে, দুইটা মিলে অক্সিজেনের সাথে পানি তৈরি করবে। ইন দ্য মিন টাইম একটা M+ অটোমেটিক ভিতর দিকে চলে যাবে। এই হলো সাইটোক্রোম পাম্প মতবাদ। ভাই আয়রন কেন নিয়েছেন? ভাইয়া সাইটোক্রোমের মধ্যে আয়রন থাকে, এই জন্য নেওয়া হয়েছে। সাইটোক্রোমের মধ্যে আয়রন থাকে, আয়রন আমি নিই নাই, সাইটোক্রোমের মধ্যেই সে ছিল। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এই হচ্ছে পদ্ধতি। এই পদ্ধতি একটু ক্রিটিক্যাল ছিল, বাট কঠিন না। এই হচ্ছে সাইটোক্রোম পাম্প মতবাদ। এখন দেখো, এটা ছিল সক্রিয় শোষণ পদ্ধতি, এটা ছিল সক্রিয় শোষণ পদ্ধতি। তাহলে খনিজ লবণ পরিশোষণের পদ্ধতি কি কি? পদ্ধতি হচ্ছে দুই রকমের। আমি এটা দিয়ে আগে শুরু করলাম তোমাদেরকে পুরো জিনিসটা যাতে একসাথে বোঝানো যায়, এই কারণে। পদ্ধতি দুই রকমের, সক্রিয় শোষণ, সক্রিয় সক্রিয় শোষণ যেখানে শক্তি লাগবে, আর এটা হচ্ছে নিষ্ক্রিয় শোষণ, নিষ্ক্রিয় শোষণ যেখানে শক্তি লাগবে না। আচ্ছা, সক্রিয় পরিশোষণ মতবাদগুলো হচ্ছে তিনটা। প্রথমে হচ্ছে লুন্ডেগরের মতবাদ, লুন্ডেগরের মতবাদ, এটাকে আমরা সাইটোক্রোম পাম্প মতবাদ বলছি। এটাকে আমরা সাইটোক্রোম পাম্প মতবাদ বলছি, সাইটোক্রোম পাম্প মতবাদ বলছি, সাইটোক্রোম পাম্প মতবাদ। তারপরে আছে কি? তারপরে আছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ, কো ট্রান্সপোর্ট মতবাদ। প্রোটন অ্যানায়ন, প্রোটন মানে হচ্ছে H+, এটা তোমরা জানো, আর অ্যানায়ন মানে হচ্ছে A-। তাহলে এই দুটো একসাথে প্রবাহিত হবে, যেহেতু কো ট্রান্সপোর্ট, কো মানে হচ্ছে একসাথে, এটা দেখে আমরা বুঝতে পারতেছি কো ট্রান্সপোর্ট মানে একসাথে। প্রোটন মানে হচ্ছে H+, মানে একটা ক্যাটায়ন, আর এটা হচ্ছে অ্যানায়ন, তাহলে ক্যাটায়ন আর অ্যানায়ন একসাথে ট্রান্সফার হচ্ছে। আমরা বুঝতে পারতেছি দুটো যেহেতু একসাথে ট্রান্সফার হচ্ছে, তাহলে এটা সক্রিয় শোষণ পদ্ধতি। প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ। এটা হচ্ছে লেসিথিন বাহক মতবাদ, এটা হচ্ছে লেসিথিন বাহক মতবাদ। দেখো, লেসিথিন হচ্ছে একটা ফসফোলিপিড, লেসিন একটা ফসফোলিপিড, যেটা দিয়ে আমাদের কি তৈরি হয়? কোষঝিল্লি তৈরি হয়। তাহলে কোষঝিল্লির মধ্যে লেসিথিন আছে, সে বাহক হিসেবে ব্যবহার হবে, এরকম একটা মতবাদ, এবং দুইটা আয়নকে প্রভাবিত করবে। তাহলে এটা দেখেই বোঝা যাচ্ছে যে যেহেতু বলেই দিছে বাহক মতবাদ, বাহক কোন মাধ্যমে ব্যবহৃত হয় বলো? কোন শোষণ পদ্ধতিতে বাহক ব্যবহৃত হয় বলো? কোন শোষণ পদ্ধতিতে বাহক ব্যবহৃত হয়
বলো বলো বলো, কোন শোষণ পদ্ধতিতে বাহক ব্যবহৃত হয়? বাহক অবশ্যই সক্রিয় শোষণ পদ্ধতি। বলে যে লেসিথিন বাহক হিসেবে ব্যবহার হচ্ছে এরকম একটা মতবাদ, বোঝাই যাচ্ছে এটা সক্রিয় শোষণ মতবাদ। আর লেসিথিন কোষ ঝিল্লিতে থাকে, সেটা বাহক হিসেবে ব্যবহার হবে। কোষ ঝিল্লিতে সে থাকবে, কোষ ঝিল্লির লেসিথিন গুলা কি করবে? লেসিথিন ফসফোলিপিড গুলা আয়ন আদান প্রদানে হেল্প করবে। এই হচ্ছে সক্রিয় পরিশোষণ মতবাদ। আসো এখন আসি নিষ্ক্রিয় পরিশোষণ মতবাদ। নিষ্ক্রিয় পরিশোষণ মতবাদ আছে 4টা। নিষ্ক্রিয় পরিশোষণ মতবাদ আছে 4টা। প্রথমটা হচ্ছে কি? প্রথমটা হচ্ছে ব্যাপন মতবাদ, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাবে, ব্যাপন মতবাদ। তাহলে এখান থেকে আমার পড়ার মতো কিছু নাই, ব্যাপন মতবাদ থেকে আমার দাহামুড়ি পড়ার মতো কিছু নাই। তারপরটা কি আছে ব্যাপন মতবাদের পরে? ব্যাপন মতবাদের পরে আছে হচ্ছে আয়ন বিনিময় মতবাদ। আয়ন বিনিময় মতবাদ, একটা পজিটিভ আয়ন ঢুকলে একটা নেগেটিভ আয়ন অটোমেটিক বের হয়ে যাবে, এরকম আর কি ব্যাপারটা। ঠিক আছে, একটা পজিটিভ আয়ন ঢুকলে তার জন্য একটা নেগেটিভ আয়ন ঢুকবে, এরকম আর কি ব্যাপারটা, আয়ন বিনিময়। ঠিক আছে, এখানে এই ব্যাপন মতবাদ, এখানে কিন্তু যে কোনো একটা আয়ন ঢুকবে, হয় ক্যাটায়ন অথবা অ্যানায়ন। আয়ন বিনিময় মতবাদ এখানেও কিন্তু যে কোনো একটা, একটার জন্য একটা। আচ্ছা, তারপরে হচ্ছে ডোনান সাম্যাবস্থা। ডোনান সাম্যাবস্থা, এটা তোমাদের বলবো আলোচনা করে। আরেকটা হচ্ছে ব্যাপক প্রবাহ। ব্যাপক প্রবাহ, ব্যাপক প্রবাহটা তোমাদের এখনই বলে দিই। ব্যাপক প্রবাহটা হচ্ছে প্রশোধন যখন টান দেয়, প্রশোধনের ফলে কি হয়? মূল টান দেয়, অতিরিক্ত পানি, মানে মূল পানি শোষণ করে, এটাকে বলা হয় প্রশোধন। সরি, দেহ থেকে অতিরিক্ত পানি বের হয়ে যায়, এটাকে প্রশোধন বলে। উদ্ভিদের দেহ থেকে অতিরিক্ত পানি বের হয়ে যাওয়া, এটাকে প্রশোধন বলে। এই প্রশোধনের টানে, প্রশোধনের ফলে কি হয়? পানিটা টান পড়ে, তাহলে গাছ পানি টান দেয়, এই পানির টানে পানির সাথে সাথে কিছু খনিজ লবণও ঢুকে যায় অটোমেটিক, এটাকে ব্যাপক প্রবাহ বলে। দেখো, প্রশোধনের টান, প্রশোধনের ফলে কি হচ্ছে? দেহ থেকে পানি বের হয়ে যাচ্ছে উদ্ভিদের, পানি যখন বের হবে তাহলে তখন পানি শোষণও করা লাগবে। এই পানি যখন শোষণ হবে, এই পানি শোষণের টানে কিছু খনিজ লবণও ঢুকে যাবে, কোনো শক্তি ক্ষয় করা ছাড়াই, এটাকে ব্যাপক প্রবাহ বলে। তো আমরা লুন্ডেগরের মতবাদটা পড়ে ফেলছি, লেসিথিন বাহক মতবাদটা আমরা জেনে ফেলছি। লেসিথিন বাহক মতবাদে তেমন কিছু লেখা নাই, খালি এইটুকু লেখা আছে, লেসিথিন হচ্ছে একটা ফসফোলিপিড। লেসিথিন কি? লেসিথিন হচ্ছে একটা ফসফোলিপিড। এই ফসফোলিপিডের সহযোগিতায়, এই ফসফোলিপিডের হেল্প নিয়ে বাহক হিসেবে ব্যবহার হবে এবং আদান প্রদান হবে। এখন আমরা প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্টটা এখনো দেখিনি। প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট এটা আমরা দেখি নাই, এটা আমরা আলোচনা করব। প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, লুন্ডেগরের মতবাদ আমরা পড়ে ফেলছি, এখন আমরা জানবো প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, এটা নিয়ে আমরা চলো আলোচনা করি। প্রোটন which is H plus, anion which is A minus, অর্থাৎ নেগেটিভ আয়ন, কো ট্রান্সপোর্ট। কো মানে একসাথে, একসাথে মানে সক্রিয়। প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। শোষণটা তো মূলের অগ্রভাগে হয়, হ্যাঁ, কিন্তু কিন্তু পানি শোষণ তো মূলের রোম দিয়ে হয়, সেই সময় কিছু মূলের অগ্রভাগ দিয়ে খনিজ লবণ পরিশোষিত হয়ে যায়, এটা বলছে। আচ্ছা, এটা বুঝতে গেলে আমাদের আবার কি আঁকাইতে হবে? কোষ ঝিল্লি আঁকাইতে হবে, ছোট্ট করে কোষ ঝিল্লি আঁকাবো। এই ধরো কোষ ঝিল্লি, এটা ধরো কোষ ঝিল্লি, এটা কোষের ভেতরের দিক, এটা কোষের বাইরের দিক। এটা কোষের ভেতরের দিক, কোষ অভ্যন্তর, কোষ অভ্যন্তর, কোষ অভ্যন্তর তরল, কোষের ভেতরের তরল, আর কোষের বাইরে, কোষের বাইরে। আর এটা হচ্ছে ঝিল্লি, এটা হচ্ছে কোষের ঝিল্লি, মাঝখানে যেটা আছে তো কোষের ঝিল্লি। এখন দেখো ঘটনাটা কি ঘটবে, এইখানে বেশ কিছু বিক্রিয়ার ফলে, বেশ কিছু বিক্রিয়ায় এটিপি থেকে এটিপি খরচ হবে। আমরা জানি যে এটিপি ভেঙে যায়, এটিপি ভেঙে এডিপিতে পরিণত হয়, অর্থাৎ শক্তি মুক্ত হয়। ঠিক আছে, শক্তি মুক্ত হয়, এই শক্তি লাগতেছে। ঠিক সে সময় এই ঘটনাটা যখন ঘটবে, তখন এখানে একটা চ্যানেল থাকবে, একটা প্রোটন থাকবে, বা একটা পাম্প থাকবে, একটা পাম্পের মতো থাকবে, একটা চ্যানেলের মতো থাকবে।
এই চ্যানেল হয়ে এই ভাঙাভাঙির সময় আমরা জানি হাইড্রোজেন আয়নও মুক্ত হয়, হাইড্রোজেন আয়নও মুক্ত হয়। তখন একটা হাইড্রোজেন আয়ন এরকম করে ভেতর থেকে বাইরের দিকে চলে যাবে, একটা হাইড্রোজেন আয়ন বা একটা প্রোটন ভেতর থেকে বাইরের দিকে চলে যাবে, একটা হাইড্রোজেন ভেতর থেকে বাইরের দিকে চলে যাবে। কারণ আমরা জানি এরকম হতে দেখছি, আমরা এরকম তো হতে দেখছি। মনে আছে এটিপি তৈরি হয় এইভাবে বা এটিপি ভাঙে এইভাবে, আমরা যখন এটিপি সিনথেসিস কিন্তু এই ঘটনা আমরা ঘটে দেখছি। একটা এটিপি ভেঙে যায়, ভেঙে যায় একটা হাইড্রোজেন বাইরের দিকে। তাহলে এই মতবাদটা হচ্ছে প্রোটন আয়ন কোট্রান্সপোর্ট, মানে সে বাইরের দিকে গেল, বের হয়ে তার বদলে একজন ঢুকলো, সেটাকে থেকে সে হিংসা করলো, সে বললো আমি আবার ভিতরে ঢুকে যাব, সাথে আবার একটা নেগেটিভ আয়নকে নিয়ে ঢুকবো, গেল। আর লেসিথিন বাহক মতবাদ তো তোমাদের পড়াই ফেলছি। লেসিথিন বাহক মতবাদ তেমন আর কিছু লাগবে না। লেসিথিন হচ্ছে একটা ফসফোলিপিড, এটা কোজিলেট উপাদান, এটা একটা ফসফোলিপিড, শেষ। এটুকু জানলেই চলবে আমাদের এখান থেকে। আচ্ছা, এখন যেটা জানতে হবে, এখন যেটা জানতে হবে এখন যেটা জানতে হবে নিষ্ক্রিয় প্রশোষণ মতবাদ। নিষ্ক্রিয় প্রশোষণ মতবাদের মধ্যে প্রথমে আছে ব্যাপন মতবাদ, প্রথমে আছে ব্যাপন মতবাদ। আচ্ছা, এই ধরো মূল, এই হচ্ছে মূলের অগ্রভাগ, এই হচ্ছে মূলের অগ্রভাগে, এই হচ্ছে মূলের অগ্রভাগ, এই জায়গাটা হচ্ছে মূলের অগ্রভাগ। এটা এককোষী রোম, এককোষী মূল, এককোষী মূলের রোম তো এককোষেই থাকে, এটা ধরো মূলের অগ্রভাগ, মূলের অগ্রভাগের কোষ ধরো এইগুলা, মূলের অগ্রভাগে ধরো এই কোষগুলো আছে, এককোষী মূল রোম আছে, এককোষী মূল রোম আছে, আচ্ছা ভালো কথা। এই হচ্ছে মূলের অগ্রভাগ। এখন ধরো ব্যাপারটা এরকম হইলো যে বাইরের দিকে 25টা, বাইরের দিকে 25টা অ্যানায়ন আছে, বাইরের দিকে 25টা অ্যানায়ন আছে, আর ভিতরের দিকে অ্যানায়ন আছে হচ্ছে 20টা। আর অটোমেটিক বাইরে থেকে ভিতর দিকে যাবে ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট থাকার কারণে। ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট আয়নের নতিমাত্রা, আয়নের নতিমাত্রা মানে একটা গ্রেডিয়েন্ট, একটা তারতম্য, অটোমেটিক বাইরে থেকে ভেতর দিকে ঢুকবে, কারণ বাইরে বেশি ভেতরে কম। ভেতরে আয়নায়ন আছে 20টা, বাইরে আয়নায়ন আছে 25টা, তো অটোমেটিক ভেতর থেকে বাইরের দিকে ঢুকবে, কিছুই লাগবে না, কোনো শক্তি লাগবে না, কোনো কিছুই লাগবে না, কোনো শক্তি লাগবে না, কোনো আয়ন লাগবে না, কোনো বাহক লাগবে না, কিছুই লাগবে না, অটোমেটিক ঢুকবে। ঠিক আছে, তাহলে শক্তি লাগবে না,
শক্তি লাগবে না, বাহক লাগবে না, শক্তি লাগবে না, বাহক লাগবে না, শুধু অ্যানায়ন অথবা ক্যাটায়ন প্রবেশ করবে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে। দ্যাট ইজ ব্যাপন মতবাদ। এটাই ব্যাপন মতবাদ, এটাই আমাদের ব্যাপন মতবাদ। ওকে, আচ্ছা আরেকটা মতবাদ তোমাদের হচ্ছে আয়ন বিনিময় মতবাদ। আয়ন বিনিময় মতবাদ। আমাকে কোষঝিল লাগাইতে হবে আরেকটা, আমাকে আরো একটা কোষঝিল লাগাইতে হবে। এই ধরো একটা কোষঝিল্লি, ঝিল্লি, এটা হচ্ছে কোষের ঝিল্লি, কোষের ঝিল্লি। আচ্ছা এখন এটা হচ্ছে ভেতরের দিক, অর্থাৎ কোষের ভেতরের দিক, এটা হচ্ছে বাইরের দিক, কোষের বাইরের দিক, ভেতরের দিক বাইরের দিক। ঠিক আছে, এখন যেটা হবে কোষের ভেতরের থেকে এইটা H+ আয়ন বাইরে চলে যাবে, কোষের ভেতর থেকে একটা H+ আয়ন বাইরে চলে যাবে, খুদাই চলে গেছে। তার ভারসাম্য রক্ষার জন্য, তার ভারসাম্য রক্ষার জন্য বাইরে থেকে একটা পটাশিয়াম আয়ন ভেতর দিকে প্রবেশ করবে। তাহলে ভেতর থেকে যেহেতু হাইড্রোজেন আয়ন বের হয়ে গেল, তাহলে ভেতরে হাইড্রোজেন আয়নের বা পজিটিভ আয়নের একটা ঘাটতি দেখা দিল, ভেতরে পজিটিভ আয়নের ঘাটতি দেখা দিল, সেটাকে পূরণ করে বাইরে থেকে একটা পজিটিভ আয়ন ভেতরে চলে গেল, আয়ন বিনিময় হলো। কি হলো? আয়ন বিনিময় হলো। কি হলো? আয়ন বিনিময় হলো। আয়ন বিনিময়, আয়ন বিনিময় মতবাদ। আয়নের কি হলো? বিনিময় হলো। আচ্ছা এখন তার উল্টা ঘটনা করতে পারে, উল্টা ঘটনা করতে পারে, বাইরে থেকে একটা OH আয়ন ভিতরে প্রবেশ করতে পারে, বাইরে থেকে একটা OH আয়ন ভিতরে প্রবেশ করতে পারে, পারে না? পারে, এটা একটা নেগেটিভ আয়ন। ঠিক সেটাকে ব্যালেন্স করার জন্য ভিতর থেকে একটা ক্লোরাইড আয়ন বাইরে চলে যাবে ব্যালেন্স করার জন্য। বাইরে থেকে যদি নেগেটিভ আয়ন ভিতরে প্রবেশ করে সেটা OH আয়ন হতে পারে, তাহলে ভেতরে একটা নেগেটিভ আয়ন আধিক্য দেখা দিবে। সেই আধিক্যটা ফিল আপ করার জন্য, যাতে বেশি না হয়ে যায়, সেই জন্য ভেতর থেকে একটা ক্লোরাইড আয়ন বাইরে চলে যাবে, যাতে ব্যালেন্স হয়ে যায়। বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে আয়ন বিনিময় মতবাদ। একজন প্রশ্ন করছো কোষ বিভাজনের সময় কোষের স্ফীতি হওয়ার প্রয়োজন কি? কোষ বিভাজনের সময় কোষের স্ফীতি হওয়ার প্রয়োজন কি? আচ্ছা খুবই সুন্দর কথা। কোষ বিভাজনের সময় কোষের স্ফীতি না, বেসিক্যালি নিউক্লিয়াসের স্ফীতিটা সবার আগে হয় ক্যারিওকাইনেসিস চলাকালে। কারণ তখন নিউক্লিয়াসটা বিপাকীয় অবস্থায় থাকে, নিউক্লিয়াসের ভিতরে বহু রকমের কর্মকাণ্ড ঘটে, অনেক রকমের ঘটনা তখন নিউক্লিয়াসের ভিতরে ঘটে। এত রকমের ঘটনাকে ব্যালেন্স করার জন্য কোষের ভিতরে জায়গা বেশি প্রয়োজন পড়বে। একটা কোষ যখন বিভাজন হয় তখন অনেক রকমের আয়ন, অনেক রকমের এনজাইম ভিতরে কর্মকাণ্ড করে, এত রকমের এনজাইমকে জায়গা দিতে হবে, উৎপাদন করতে হবে। এই জন্য তখন নিউক্লিয়াসের আকৃতি বড় হয়ে যায়, স্পিন্ডল যন্ত্র তৈরি হয় নতুন করে একটা, যেটা আগে ছিল না। আগে যে জিনিসটা ছিল না সেটা নতুন করে তৈরি হয়। ঠিক আছে, আগে যেটা ছিল সেটা নতুন করে তৈরি হয়, তাহলে সেই জিনিসটার জন্য তোমাকে স্পেস দিতে হবে, সেই জিনিসটা তোমাকে জায়গা দিতে হবে। এখন নিউক্লিয়াসের আকৃতি বড় হয়ে যায়, সাইটোকাইনেসিসের সময় সেম আকৃতি বেড়ে যায়। আচ্ছা এখন যেটা আমরা পড়তে যাবো সেটা হচ্ছে ডোনেন সাম্যাবস্থা। এখন যেটা পড়তে যাবো সেটা হচ্ছে ডোনেন সাম্যাবস্থা। ডোনেন সাম্যাবস্থা, ডোনেন সাম্যাবস্থা এটা আবার কি জিনিস? বিজ্ঞানী ডোনেন এটাকে আবিষ্কার করছেন, ডোনেন সাম্যাবস্থা। ডোনেন সাম্যাবস্থা এই ব্যাপারটা কি? হোয়াট ইজ ডোনেন সাম্যাবস্থা? কোষঝিল লাগাইতে হবে আমাকে আবার একটা, ছোট করে আঁকাবো, ছোট করে একটা কোষঝিল লাগাইলাম।
ছোট করে একটা কোষ ঝিল্লি লাগাইলাম। কোষের ভেতরের দিক, এটা কোষের বাইরের দিক। এখন বলতে যাচ্ছে কোষের ভেতরের দিকে এমন কিছু নেগেটিভ আয়ন আছে, এমন কিছু নেগেটিভ আয়ন আছে যেটা বাইরের দিকে যেতে পারতেছে না। কিছু নেগেটিভ আয়ন আছে যেটা বাইরের দিকে যেতে পারতেছে না। আয়নগুলো অনেক বড়, অব্যাপনযোগ্য, অভেদনযোগ্য নেগেটিভ আয়ন, এটাকে বলা হয় অব্যাপনযোগ্য নেগেটিভ আয়ন। সে বাইরে বের হতে পারতেছে না, তাকে বাইরে বের হওয়ার পারমিশন দেওয়া হচ্ছে না, সে বাইরে যেতে পারতেছে না। এমন কোন চ্যানেল নাই যাকে তার ভিতর দিয়ে সে বের হবে, সে একদম ভিতরে লক হয়ে গেছে। সে ভিতরে কি হয়ে গেছে? ডেড লক হয়ে গেছে, সে বাইরে বের হতে পারতেছে না, ডেড লক, বের হতে পারতেছে না। এখন তাহলে কি হবে? তাহলে এখন যে ঘটনা ঘটবে, নেগেটিভ আয়নের আধিক্য দেখা দিবে। আধিক্য দেখা দিবে। সে আধিক্যকে পূরণ করার জন্য, যেহেতু নেগেটিভ আয়ন বের হতে পারতেছে না, সুতরাং এক কাজ করি, আমি পজিটিভ আয়নকে ভেতরে ঢোকানো শুরু করি। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। তাহলে আমি কি করি? পজিটিভ আয়নকে ভেতরে ঢোকানো শুরু করি ব্যালেন্স করার জন্য। এটাকে বলে ডোনার সাম্য অবস্থা। অর্থাৎ কোষের ভিতরের দিকে, কোষ ঝিল্লির ভিতরের দিকে যখন অনেক অব্যাপনযোগ্য নেগেটিভ আয়ন থাকে, এটা উল্টাও হইতে পারে, বাট নেগেটিভ আয়ন বেশি হয়। অব্যাপনযোগ্য কিছু নেগেটিভ আয়ন আছে, এগুলো আকৃতি অনেক বড় হওয়ার কারণে বের হতে পারতেছে না। বেরোতে না পারলে ভিতরে নেগেটিভ আয়নের আধিক্য দেখা দিবে। সেটাকে ব্যালেন্স করার জন্য বাইরে থেকে কিছু পজিটিভ আয়ন ভিতর দিকে প্রবেশ করবে। তাহলে এখানে কিন্তু শুধুমাত্র পজিটিভ আয়ন ভিতরে প্রবেশ করতেছে। খেয়াল করে, এখানে কিন্তু শুধুমাত্র একটা আয়ন ভিতরে প্রবেশ করতেছে। নেগেটিভের জন্য নেগেটিভ, পজিটিভের জন্য পজিটিভ, যে কোনো একটা। এখানে কিন্তু যে কোনো একটা ঢুকতেছে, যে বেশি আছে সে বাইরের দিকে থেকে ভেতরের দিকে চলে যাচ্ছে কম করার জন্য বা ব্যালেন্স করার জন্য। একটা, এখানে কিন্তু একটা নেগেটিভ আয়ন ভেতর দিকে প্রবেশ করতেছে। এখানে আইদার নেগেটিভ অথবা পজিটিভ, যে বের হচ্ছে তাকে থামানোর জন্য। পজিটিভ বের গেলে পজিটিভ ঢুকবে, নেগেটিভ ঢুকলে নেগেটিভ বের হবে, শেষ। এখানেও নেগেটিভ বেরোতে পারতেছে না, এখানে পজিটিভ ঢুকছে, এটা বলেই দিচ্ছে নেগেটিভ বেরোতে পারতেছে না। তো প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যেটা দেখছি, একটা মাত্র আয়ন ভিতরে প্রবেশ করতেছে অথবা বের হচ্ছে। এটা কোনো বাহক লাগতেছে না, এর কোনো শক্তি খরচ করা লাগতেছে না। দ্যাট ইজ হয় এটা হচ্ছে নিষ্ক্রিয় পরিশোষণ মতবাদ। এবং ব্যাপক প্রবাহ, এটা খুবই সহজ জিনিস, প্রশোধনের টানে পানির সাথে সাথে খনিজ লবণের ভিতরে প্রবেশ করে, শেষ। শেষ। একটা কথা মনে রাখবা, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম আয়নের উপস্থিতি, আয়নের উপস্থিতি পটাশিয়াম শোষণকে বাধাগ্রস্ত করে, শোষণকে বাধা দেয়, মনে রাখতে হবে। ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম আয়নের উপস্থিতি পটাশিয়াম শোষণকে বাধা দেয়, এই কথাটা মাথায় রাখতে হবে। ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম থাকলে পটাশিয়াম ঠিক মতো শোষিত হতে পারবে না। আচ্ছা, সবই তো বুঝলাম ভাইয়া, এখন আপনি এইটা আমাকে বলেন, এই যে এত আয়ন আপনি তো শোষণ করা দেখাই দিলেন, আপনি তো উল্টা দিক থেকে আগাচ্ছেন, তাই না ভাইয়া? তাহলে এখন এটা বলে দেন, এই যে আয়ন গুলা যে আছে, এই আয়ন গুলাকে উদ্ভিদ পাচ্ছে কেমনে? তাহলে খনিজ লবণ শোষণ তো আমি বুঝে গেলাম। খনিজ লবণ শোষণের জন্য আমার দুই ধরনের মতবাদ আছে। দুই ধরনের ঘটনা খনিজ লবণ পরিশোধনের ক্ষেত্রে হইতে পারে। একটা হচ্ছে সক্রিয় শোষণ, একটা হচ্ছে নিষ্ক্রিয় শোষণ। সক্রিয় শোষণে বাহক লাগে, সক্রিয় শোষণে শক্তি লাগে, সক্রিয় শোষণে দুইটাই শোষিত হয় ক্যাটায়ন আয়ন একসাথে। নিষ্ক্রিয় শোষণে তা হয় না, নিষ্ক্রিয় শোষণে বাহক লাগে না, নিষ্ক্রিয় শোষণে শক্তি লাগে না, যে কোনো একটা শোষিত হয়। এখানে এটিপি খরচ হয় না, এখানে এটিপি খরচ হয়। এটা ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট অনুযায়ী হয়, অর্থাৎ বেশি থেকে কমের দিকে। এখানে তা মানে না বাইরে কম ভিতরে বেশি, তবু বাইরে থেকে ভিতরে ঢুকবে, কম থেকে বেশির দিকে যাবে, কারণ সে তো শক্তি খরচ করতেছে। তুমি ধরো একটা বাঁধ, বাঁধ তো অবশ্যই বেশি থেকে কমের দিকে যাবে, পানি তো অবশ্যই বেশি থেকে কমের দিকেই যাবে, এটা তো নিয়ম। আর তুমি কম থেকে বেশিতে তুলবা, তখন তোমাকে শক্তি দিয়ে খেলা দিতে হবে। এই জিনিসগুলো এখানে করতে হয়, এখানে তা লাগে না, সবসময় এটা বেশি থেকে কমের দিকে যাবে। অর্থাৎ সে সবসময় এই রুলসটা মেনটেন করবে, সে সবসময় এই রুলসটা মেনটেন করবে, অর্থাৎ বেশি থেকে কমের দিকে যাওয়ার রুলস মেনটেন করবে। কিন্তু সে তা করবে না, সে তা করবে না, সে সেই রুলস মেনটেন করবে না। সে কি বলবে? সে বলবে না, আমি এইভাবে যাব, আমি কম থেকে বেশির দিকে যাব। অর্থাৎ ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টের এগেইনস্টে সে যাবে, ঘনত্বের নতিমাত্রার বিরুদ্ধে যাবে, ঘনত্বের নতিমাত্রার বিরুদ্ধে যাবে, ঘনত্বের নতিমাত্রা অর্থাৎ গ্রেডিয়েন্ট, নতিমাত্রা মানে গ্রেডিয়েন্ট, নতিমাত্রার বিরুদ্ধে যাবে সে।
সে বিরুদ্ধে যাবে, ঘনত্বের নতিমাত্রার বিরুদ্ধে, আর সে পক্ষে যাবে, সে যাবে পক্ষে, ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টের পক্ষে যাবে, সে পক্ষে, সে পক্ষে যাবে, অর্থাৎ সে বেশি থেকে কমের দিকে যাবে। সে তা করবে না, কম থেকে বেশির দিকে যাবে। এই জন্য তাকে শক্তি দিতে হবে, এই জন্য তাকে বাহক লাগবে, যা লাগবে তাই সে করবে, বাট সে কম থেকে বেশির দিকে যাবে, আর সে বেশি থেকে কমের দিকে যাবে, তাকে কোনো শক্তি খরচ করতে হবে না। সবই বুঝলাম। এখন ভাইয়া এটা বুঝান খনিজ লবণের প্রাপ্তি কিভাবে হচ্ছে। আচ্ছা, আরেকটা কথা মাথায় রাখতে হবে, এইসব কাজ করতে গেলে এনজাইমও লাগবে। এগুলো যখন আমি করবো তখন বিভিন্ন এনজাইমের হেল্প নিতে হবে, এগুলো করতে গেলে বিভিন্ন এনজাইমের হেল্প নিতে হবে না, এটা আমি বলে দিই, এখানে এখানে লিখে দিই, এখানে কোথাও লিখে দিই, এসব কাজ করতে গেলে এনজাইম লাগে না, এসব কাজ করতে গেলে এনজাইমও লাগে না, এগুলো করতে গেলে এনজাইম লাগে না, এনজাইম লাগে না, কিন্তু সবরেশন করতে গেলে এনজাইম লাগে, এটা মাথায় রাখতে হবে। এখন আমরা যেটা পড়তে যাচ্ছি, আমাদের সর্বশেষ টপিক, এই চ্যাপ্টারের সর্বশেষ টপিক, এই চ্যাপ্টারের সর্বশেষ টপিক যেটা, সেটা হচ্ছে খনিজ লবণ প্রাপ্তি। খনিজ লবণের প্রাপ্তি, খনিজ লবণ পাই কিভাবে, খনিজ লবণের প্রাপ্তি। দেখো ম্যাক্রোমৌল আছে আমাদের কাছে, এমজিকে, ক্যাফে ফর নাইস চপস, 1 2 3 4 5 6 7 8 9, 9টা, আর বাকি 8টা হচ্ছে মাইক্রোমোল, আর মাইক্রো আছে বাকি 8টা, বাকি 8টা হচ্ছে মাইক্রো, 9টা হচ্ছে ম্যাক্রো। এগুলো থেকে পরীক্ষা কিন্তু প্রশ্ন আসে। আর এগুলাকে উদ্ভিদ পাবে কিভাবে, টোটাল তো 17টা, টোটাল তো 17টা, উদ্ভিদ এগুলোকে পাবে কিভাবে, কিভাবে উদ্ভিদ এগুলোকে খুঁজে পাবে। উদ্ভিদ এগুলোকে খুঁজে পাওয়ার জন্য দুটো মতবাদ এখানে আছে, একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড এক্সচেঞ্জ মতবাদ, কার্বন ডাই অক্সাইড এক্সচেঞ্জ মতবাদ, আরটা হচ্ছে কন্টাক্ট এক্সচেঞ্জ মতবাদ। এটাকে কাপাকাপি মতবাদ বলে, এটাকে কাপাকাপি মতবাদ বলে। কি হচ্ছে দেখো, এই হচ্ছে উদ্ভিদের মূল, মূলের অগ্রভাগ দিয়ে সে খনিজ লবণ শোষণ করে, এটা হচ্ছে মূল, এটা হচ্ছে মূলের অগ্রভাগ, এটা হচ্ছে উদ্ভিদের মূল। আচ্ছা, এটা হচ্ছে মাটি, এটা হচ্ছে মাটির কণা, মাটির কণা। উদ্ভিদ, আমরা যে কার্বন ডাই অক্সাইড দেখি, সেই কার্বন ডাই অক্সাইডটা মাটির পানির সাথে বিক্রিয়া করে, পানির সাথে বিক্রিয়া করে সে বানায় হচ্ছে H2CO3। সে কি বানায়, সে বানায় H2CO3, H2CO3, H2CO3 আবার ভেঙে যায়, H প্লাস এবং HCO3 মাইনাসে ভাঙে, H প্লাস এবং HCO3 মাইনাসে ভাঙে। এখন দেখো যে ঘটনাটা ঘটে, ধরো এইখানে একটা পটাশিয়াম আয়ন আছে, এখানে একটা পটাশিয়াম আয়ন আছে, এই পটাশিয়াম আয়নটাকে এক্সচেঞ্জ করে, কিভাবে এক্সচেঞ্জ করে, হাইড্রোজেন, হাইড্রোজেন পটাশিয়ামের জায়গা নিয়ে নেয়, হাইড্রোজেন পটাশিয়ামের জায়গা নিয়ে নেয়, এবং পটাশিয়ামকে, পটাশিয়ামকে সরায় দেয়, সরাই দিয়ে এখানে চলে আসে হাইড্রোজেন, হাইড্রোজেনের জায়গায় পটাশিয়াম চলে আসে, অর্থাৎ ঘটনা এরকম ঘটে, পটাশিয়াম চলে আসে এই জায়গায় এবং সাথে হচ্ছে HCO3 মাইনাস, এবং পটাশিয়ামটা কাছাকাছি চলে আসে। দেখো পটাশিয়ামটা দূরে ছিল, পটাশিয়ামটা দূরে ছিল, আর গাছের কাছাকাছি ছিল হচ্ছে এটা, গাছের কাছাকাছি কিন্তু এটা আছে, কারণ এই কার্বন ডাই অক্সাইডটা ধরো গাছে ত্যাগ করতেছে, ঠিক আছে, তো বা ধরো সে বায়ুমণ্ডল থেকে নিচ্ছে, যেভাবে হোক নিচ্ছে, তাহলে এই H প্লাস HCO3 মাইনাস গাছের কাছাকাছি আছে, এটা অ্যাটাচমেন্ট টু দা প্ল্যান্ট, গাছের কাছাকাছি আছে, আর মাটি থেকে মোটামুটি দূরে আছে হচ্ছে পটাশিয়াম আয়নটা। তো H প্লাস কি করবে, H প্লাস মাটির কাছাকাছি চলে যাবে, H প্লাস মাটির কাছাকাছি চলে যাবে, যে এই পটাশিয়ামটাকে এর কাছে দিয়ে দিবে, তেমনি তখন যেটা হবে, পটাশিয়াম আর বাইকার্বনেট কাছাকাছি চলে আসবে, এবং এইভাবে করে পটাশিয়ামটাকে কাছাকাছি পেয়ে যাবে কে, মূলটা, তারপরে শোষণ করবে। শোষণ করার আগে তো কাছাকাছি পাইতে হবে, কিন্তু পটাশিয়ামটা দূরে, কাছে এসো, কাছে আসতে হতো, কাছে এসো, কাছে এসো, তাই না, কাছে আসতে হবে। তো কাছে আনার জন্য বাইকার্বনেটটা হাইড্রোজেনকে ছাড়িয়ে দিল, হাইড্রোজেন মাটি নিয়ে নিল, অর্থাৎ হাইড্রোজেনটাকে পরবর্তীতে দেখা যাবে যে মাটি নিয়ে নিছে,
মাটির কাছাকাছি চলে আসছে এবং পটাশিয়াম জায়গাটাকে সরায় এখানে ভিতরে চলে যাবে। এটাকে বলা হয় কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ মতবাদ। কার্বন ডাইঅক্সাইড এখানে করছে। ওকে, আরেকটা আছে কন্টাক্ট এক্সচেঞ্জ মতবাদ। কন্টাক্ট এক্সচেঞ্জ মতবাদ এখানে কি বলছে দেখো, এই হচ্ছে মূল, এই হচ্ছে মূলের অগ্রভাগ, মূলের অগ্রভাগে খনিজ লবণের পরিশোষণ হবে, আর পরিশোষণ হওয়ার আগে তোমাকে পাইতে হবে। এখানে বলছে যে কার্বন ডাইঅক্সাইড দিয়ে এসব ঘটনা ঘটে না। দেখো বলছে যে H+ আয়নটা আগে থেকেই ছিল গাছের কাছাকাছি, কারণ গাছের মধ্যে আমরা অনেক H+ আয়ন তৈরি হতে দেখছি, আগে অনেক ভাবে তৈরি হতে দেখছি। ঠিক আছে, এই হচ্ছে মাটি, মাটি কণা। তো মাটি কণার কাছে পটাশিয়াম আয়ন আছে, মাটি কণার কাছে পটাশিয়াম আয়ন আছে, যেটা কিনা অনেক ডিস্টেন্সে আছে, অনেক দূরে আছে। এখন কাছাকাছি যাইতে হবে। আমি কেমনে কাছাকাছি যাবে, কেমনে কাছাকাছি যাবে? এখানে বলছে এরা এখন কাপাকাপি করবে। এরা এখন কি করবে? কাপাকাপি করবে। বলতে যাচ্ছে এখানে যা যা জিনিস আছে সব কাপাকাপি করবে একটা জায়গায়, এরকম করে কাঁপবে, এরকম করে কাঁপবে। তারা কাছাকাছি থেকে একই জায়গায় কাঁপবে, কাপাকাপি করবে। তারা কাছাকাছি থেকে একই জায়গায় কি করবে? কাপাকাপি করবে, কাপাকাপি করবে। এই যে চিহ্নটা আমি বুঝাচ্ছি, এটা কাপাকাপি করতেছে, এবার কাপাকাপি কাপাকাপি করতেছে। তো কাপাকাপি করার ফলে তোমরা একটা বাটিতে বা একটা বয়মে বিভিন্ন আকৃতির বাদাম নিয়ে একটু নাড়াচাড়া করো, নাড়াচাড়া করো, দেখবা বড়গুলো উপরে চলে আসে, ছোটগুলো নিচে চলে গেছে। তো কাপাকাপি করার ফলে এরা নিজেদের জায়গাটাকে এক্সচেঞ্জ করে ফেলবে। এই যে এরা তাদের জায়গাটাকে এক্সচেঞ্জ করবে, এরা তাদের জায়গাটাকে কি করবে? এক্সচেঞ্জ করবে। তো জায়গাটাকে এক্সচেঞ্জ করার ফলে দেখা যাবে যেটা, জায়গাটাকে এক্সচেঞ্জ করার ফলে দেখা যাবে যে পটাশিয়ামটা কাছাকাছি চলে আসছে, পটাশিয়ামটা কাছাকাছি চলে গেছে, এবং এবং জায়গাটা এক্সচেঞ্জ করার কারণে মাটির কণা থেকে হাইড্রোজেন প্লাসটা দূরে সরে গেছে, অর্থাৎ হাইড্রোজেন প্লাসটা দূরে সরে গেছে, আর পটাশিয়ামটা তখন কাছাকাছি চলে আসে এবং একটু করে ভিতরে প্রবেশ করবে। কাপাকাপি মতবাদ এখানে জাস্ট এটাই বলছে যে কাপাকাপির ফলে আয়নগুলো তাদের অবস্থান বিনিময় করছে, যে এক্সচেঞ্জ মতবাদ, কন্টাক্ট এক্সচেঞ্জ মতবাদ। তারা কাছাকাছি কন্টাক্টে এসে তারা নিজেদেরকে এক্সচেঞ্জ করে নিছে। পটাশিয়াম আর হাইড্রোজেন তাদের নিজেদেরকে এক্সচেঞ্জ করে নিছে জায়গা। ঠিক আছে, পটাশিয়ামের জায়গাটা হাইড্রোজেন নিয়ে নিছে, পটাশিয়ামের জায়গাটা হাইড্রোজেন নিয়ে নিছে এবং পটাশিয়াম কাছাকাছি চলে আসে। এটাকে কন্টাক্ট এক্সচেঞ্জ মতবাদ বলে, অর্থাৎ সহজ ভাষায় কাপাকাপি মতবাদ। সহজ ভাষায় এটাকে কি মতবাদ বলে? কাপাকাপি মতবাদ বলে। তাহলে এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ মতবাদ, কার্বন ডাইঅক্সাইডের ফলে এক্সচেঞ্জটা সম্পন্ন হয়েছে। এখানে বলছে কাপাকাপি মতবাদ, যে কোনো একটার মাধ্যমে হয় ধারণা করা হয়। ঠিক আছে, এটা হচ্ছে খনিজ লবণের প্রাপ্তি, এটা হচ্ছে খনিজ লবণের প্রাপ্তি। এভাবে করে খনিজ লবণটাকে পায়, তারপরে সেই খনিজ লবণ ধরে টানা হাঁচড়া যা যা করা সব হবে। এখন বয়ে আসো, এখন বয়ে আসো, সর্বশেষ টপিক দাগাই দিলেই শেষ। দেখো কি কি কথা বলছে, কি কি বলছে দাগাও, এটা খুবই গুরুত্বপূর্ণ। পটাশিয়াম এবং নাইট্রেট সবচেয়ে দ্রুত শোষিত হয়, ক্যালসিয়াম এবং সালফেট সব থেকে স্লোলি হয়। এখান থেকে প্রশ্ন আসেই, কোন মতবাদটা রাইট? কাপাকাপিটা রাইট ধরা হয় আর কি। ক্যাটায়ন গুলো কোনগুলা আর অ্যানায়ন গুলো কোনগুলো, এগুলো বাচ্চা বাচ্চা বোঝে, একটু মাথা খাটালে এগুলো বোঝা যাবে, মুখস্থ করা লাগবে না। শোষণের জন্য ম্যাক্রোমোল লাগে 7টি, সরি 9টি, আর মাইক্রোমোল লাগে বাকি 8টি। কিছু আছে উপকারী মৌল, ভাই এগুলো ভালো করে দাগাও, ভালো করে দাগাও, উপকারী মৌলগুলো ভালো করে দাগাও। যেমন ধরো ঘাসের জন্য সিলিকন উপকারী মৌল, সিফুর উদ্ভিদের জন্য সোডিয়াম উপকারী মৌল, নাইট্রোজেন ফিক্সিং লিগমের জন্য কোবাল্ট উপকারী মৌল, সামুদ্রিক শৈবালের জন্য আয়োডিন উপকারী মৌল। এবং মনে রাখতে হবে এই ঘাসের জন্য সিলিকনটা ম্যাক্রোমৌল হয়ে যায়। সেই হিসাব করলে ঘাসের জন্য ম্যাক্রোমৌল 10টি আর মাইক্রো 8টি। নরমালি ম্যাক্রো 9টি, মাইক্রো 8টি। তো ঘাসের জন্য আবার সিলিকন অ্যাড হয়ে গেছে, তো সিলিকনের বেলায় কিন্তু ম্যাক্রো 10টি, মাইক্রো 8টি। সিলিকনটা তখন অ্যাড হয়ে যাচ্ছে এক্সট্রা করে। ঠিক আছে, এটা তো মাথায় রাখতে হবে। নরমালি উপকারী মৌল একটা উদ্ভিদের ক্ষেত্রে 17টা, 17টা। এর মধ্যে ম্যাক্রো 9টা, মাইক্রো 8টা। কিন্তু সিলিকনটা আবার ঘাসের ক্ষেত্রে ম্যাক্রো হিসেবে কাজ করতেছে। তো ঘাসের ক্ষেত্রে উপকারী মৌল 18টা, ঘাসের ক্ষেত্রে উপকারী মৌল 18টা, মাথায় রাখতে হবে। ঘাসের ক্ষেত্রে 18টা, কারণ তার সিলিকন অ্যাড হচ্ছে। পাশাপাশি সিফুড উদ্ভিদের জন্য সোডিয়াম, নাইট্রোজেন ফিক্সিং লিগমের জন্য কোবাল্ট, সামুদ্রিক শৈবালের জন্য আয়োডিন। ভাইয়া এগুলো সুপার ডুপার ইম্পর্টেন্ট, সুপার ডুপার ইম্পর্টেন্ট। এগুলো থেকে এমসিকিউ আসেই, এগুলো থেকে এমসিকিউ আসেই, আসেই, জানতে হবে, জানতে হবে। ঠিক আছে, গেল।
তারপর এগুলো কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। খনিজ লবণের প্রাপ্তি মনে রাখবা, কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ মতবাদ এবং এই চিত্র এবং কন্টাক্ট এক্সচেঞ্জ মতবাদ এবং এর চিত্র, আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু লাগবে না, নাম দুটো এবং এর চিত্র। খনিজ লবণ পরিশোষণ, খনিজ লবণ পরিশোষণের দুটো মতবাদ আছে, সক্রিয় আর নিষ্ক্রিয়। শেষ। সক্রিয় পরিশোষণ মতবাদ, সক্রিয় পরিশোষণ মতবাদের মধ্যে প্রথমে আসো লুন্ডেগরের মতবাদ, এটাকে সাইটোক্রোম পাম্প মতবাদ বলে। শেষ। এনে এনজাইমের নাম জেনে রাখো, ডিহাইড্রোজেনাস এনজাইম আর চিত্র। এটা আসলে খালি চিত্র, এটা আসলে খালি চিত্র দিবা, আর কিচ্ছু না, আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু লাগবে না, আর কিছুই না। এগুলো সব আমি পড়াই দিচ্ছি তোমাদেরকে, খালি চিত্র। এটা আরেক নাম সাইটোক্রোম পাম্প মতবাদ এবং এটা ডিহাইড্রোজেনাস এনজাইম এখানে লাগে। শেষ। আর চিত্র যেটা আমি আজকে পড়াইছি তোমাদেরকে। পুরোনো কোট্রান্সপোর্ট মতবাদ। শেষ। চিত্র পড়াইছি আজকে তোমাদেরকে, চিত্র। লিসিদিন বাহক মতবাদ, লিসিদিন হচ্ছে একটা ফসফোলিপিড, এটা বাহক হিসেবে ব্যবহার করে। শেষ। আর কিছু না। বিজ্ঞানী ক্লার্ক নামটা পড়তে পারো। নিষ্ক্রিয় পরিশোষণ মতবাদ, প্রথম আছে ব্যাপন মতবাদ, চাইলে আবিষ্কারকের নামটা মনে রাখতে পারো, আর কিছু না, বাকিটা আমি বলেই দিছি। তারপরে আয়ন বিনিময় মতবাদ, জাস্ট কে আবিষ্কার করছে তার নামটা জানতে পারো, আর বাকি চিত্র আমি তোমাদেরকে বুঝাই দিছি। এই যে হাইড্রোজেন ঢুকছে, পটাশিয়াম বের হইছে, ওএইচ ঢুকছে, ক্লোরাইড বের হইছে। তারপর ডোনান সাম্যাবস্থা, বিজ্ঞানী ডোনান এটাকে আবিষ্কার করছে এবং এর মনে রাখবা কোষগুলো অভ্যন্তরে অব্যাপনযোগ্য কিছু স্থির ঋণাত্মক আয়ন থাকলে নিরপেক্ষ করার জন্য বাইরে থেকে ভিতরে কিছু ধনাত্মক আয়ন প্রবেশ করে। চিত্র দিয়ে দেখাই দিছি। ব্যাপক প্রবাহ আবিষ্কার করতে হেলমো, প্রশোধনের টানে ব্যাপক হারে পানি প্রশোষিত, তখন পানির সাথে কিছু খনিজ লবণও প্রশোষিত হয়। শেষ। সবশেষে পার্থক্য। পার্থক্য, সক্রিয় শোষণে শক্তি লাগে, নিষ্ক্রিয় শোষণে শক্তি লাগে না। সক্রিয় শোষণে শ্বসনের হার বাড়বে, যেহেতু শক্তি খরচ হচ্ছে, এখানে শ্বসনের হার নরমাল থাকবে, যেহেতু কোনো শক্তি লাগবে না। ক্যাটায়ন আর অ্যানায়ন একই সাথে হবে সক্রিয়তে, আর যে কোনো একটা হবে নিষ্ক্রিয়তে। সক্রিয়তে বাহক লাগবে, নিষ্ক্রিয়তে কোনো বাহক দরকার পড়বে না। সক্রিয়তে কোনো এনজাইম লাগবে, নিষ্ক্রিয়তে কোনো এনজাইম লাগবে না। সব বলে ফেলছি। এটা সিকিউতে আসে, সিকিউ এর বিতে আসে। দেখো প্রত্যেকটা কথা বলে ফেলছি আমি। শ্বসনের হারটাকে লাগে বই নেই, এখন স্বাভাবিক বিষয়, তোমার সক্রিয় শোষণে শক্তি লাগতেছে, তোমার সক্রিয় শোষণে শক্তি লাগতেছে, যেহেতু তোমার শক্তি খরচ হচ্ছে, যেহেতু তোমার শক্তি খরচ হচ্ছে, তাহলে তোমার অবশ্যই এখানে শক্তি বাড়াইতে হবে, অত শ্বসন হার বাড়বে। এখন প্রভাবকের ব্যাপারটা, এখন এটা ডিপেন্ড করছে তোমরা পড়বা কি পড়বা না। দেখো আয়নের ঘনত্ব বাড়লে শ্বসন হার বাড়বে নির্দিষ্ট লিমিট পর্যন্ত, তাপমাত্রা বাড়লে সক্রিয় হার বাড়বে, কিন্তু খুব বেশি বেড়ে গেলে আবার কমায় দেয়। আলো থাকলে ভালো হবে, প্রশোধন হইলে খনিজ লবণ পরিশোধন বাড়বে। অক্সিজেন, অক্সিজেন অভাব হলে শ্বসন বন্ধ হয়ে যায়, শ্বসন বন্ধ হলে শক্তি কমে যায়, শক্তি কমে গেলে পরিশোধন কমে যাবে। শ্বসনিক বস্তু অবশ্যই লাগবে, শ্বসনিক বস্তু না হলে শোষণ হার হবে না, কারণ শোষণ হবে না, শোষণ না হলে শক্তি হবে না। এই দেখো ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম আয়নের উপস্থিতি পটাশিয়াম আয়নকে বাধাগ্রস্ত করে, এখানে এইটাই লাগে এমসিকিউ এর জন্য, যেটা আমি তোমাদের লিখে দিছি। বৃদ্ধি অঞ্চল যত বাড়বে শ্বসনের হারও তত বাড়বে, যত বৃদ্ধি হবে কোষের তত বেশি শক্তি লাগবে, শক্তি লাগা মানে শোষণ বাড়া, খনিজ লবণ বাড়া। পানি আর খনিজ লবণ পরিশোধনের পার্থক্যটা অতটা বেশি প্রয়োজন নাই। পানি অণু হিসাবে হয়, খনিজ লবণ আয়ন হিসেবে হয়। পানির জন্য শক্তি লাগে না, শক্তির জন্য শক্তি লাগে, খনিজ লবণের শক্তি লাগে। পানি হচ্ছে নিষ্ক্রিয় ভাবে হয়, আর খনিজ লবণ সক্রিয় নিষ্ক্রিয় দুটাই হয়। পানির ক্ষেত্রে মূল রোম দেওয়া হয়, এটা হচ্ছে মূলের অগ্রভাগ দেওয়া হয়। আর পানির ক্ষেত্রে কেমন কোনো বাহকের প্রয়োজন পড়ে না, খনিজ লবণের ক্ষেত্রে সক্রিয় হলে বাহকের প্রয়োজন পড়ে। শেষ। এবং এরই মাধ্যমে আমরা এই চ্যাপ্টারের শুভ সমাপ্তি ঘোষণা করছি। এরই মাধ্যমে এই চ্যাপ্টারের শুভ সমাপ্তি ঘোষণা করছি।
থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো করে প্রস্তুতি নিতে থাকো, তোমাদের পরবর্তী চ্যাপ্টার পড়ানো শুরু হয়ে যাবে। সাইকেল 4-এ রক্ত ও সঞ্চালন পড়ানো শুরু হয়ে যাবে। এখানে তোমাদের সর্বশেষ চ্যাপ্টার জীব প্রযুক্তি পড়ানো শুরু হয়ে যাবে। চ্যাপ্টারগুলো রিভিউ, কারণ খুব তাড়াতাড়ি তোমাদের পরীক্ষা অ্যানাউন্সমেন্ট চলে আসবে। রেডি থাকো, শুক্রবারে তোমাদের পরীক্ষা হবে। দুটো চ্যাপ্টার একসাথে নিয়ে নি পরীক্ষা, কি বলো? ওইদিকে সাইকেল 4-এর রক্ত দিবে, এই পরিপাক দিবে, আর তোমরা উদ্ভিদ সাহিত্য দিবা। দুইদিকে একসাথে দিয়ে নিবো শুক্রবার। নাও অ্যানাউন্সড, শুক্রবার 2 চ্যাপ্টারের উপর পরীক্ষা। শুক্রবার 2 চ্যাপ্টারের উপর পরীক্ষা। একদিকে হচ্ছে পরিপাক, আর এদিকে উদ্ভিদ সাহিত্য। সাইকেল 2 উদ্ভিদ সাহিত্য দিবে, আর সাইকেল 4 পরিপাক দিবে। যারা 2 জায়গায় আছে তারা দুটোই দিবা। শেষ হইল অ্যাটলিস্ট। সমাপ্তি, শুভ সমাপ্তি। 14টা ক্লাস লাগলো এই চ্যাপ্টার শেষ করতে, মানে 1 মাস। সপ্তাহে যদি 3টা করে ক্লাস নেই, 3 4 12, 1 মাসের বেশি লাগছে। এই একটা চ্যাপ্টার শেষ করতে 1 মাসের বেশি লাগছে। যাই হোক, শেষ তো হয়েছে আলহামদুলিল্লাহ। ভালো থাকো, দেখা হচ্ছে পরশুদিন। পরশুদিন না, কালকেই তো দেখা হবে তোমাদের সাথে মনে হয়।